Neuralink connection activated. Initiating. আমি ডক্টর ওয়ার্নার ভন ব্রনের সঙ্গে 1974 সালের শুরুতে দেখা করি। তখন ভন ব্রন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তবে তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি আরও কিছু বছর বাঁচবেন। শুধুমাত্র আমাকে জানাতে একটি খেলা চলছিল, যে খেলা হচ্ছে মহাকাশকে অস্ত্রায়িত করার প্রচেষ্টা, অর্থাৎ মহাকাশ এবং পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। ভন ব্রন তখনই আমাকে এই বিষয়ের দিকে ইঙ্গিত দিচ্ছিলেন এবং 1977 সালে তার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তিনি বারবার আমাকে বলতেন যে এই প্রচেষ্টা দ্রুত গতিতে এগোচ্ছে। তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি, তবে বলেছিলেন যে এগোচ্ছে এমনভাবে যা কেউ কল্পনাও করতে পারবে না। আমি ভাবি, সারা বিশ্বের মানুষের কি আদৌ কোনো ধারণা আছে যে এআইতে আসলে কি হতে চলেছে? আমার মনে হয় অধিকাংশ মানুষেরই কোনো ধারণা নেই, আবার অনেকের ধারণাটাও ভুল। তবে তুমি কি বিশ্বাস করো যে এটা পৃথিবীকে বদলে দেবে? আমি বিশ্বাস করি এটা পৃথিবীকে এতটাই বদলে দেবে যা মানবজাতির ইতিহাসে আর কিছু দিতে পারেনি, এমনকি বিদ্যুতের চেয়েও বেশি। চ্যাটবট নামক প্রযুক্তিটি এআই এর সাম্প্রতিক সাফল্যের একটি উদাহরণ মাত্র। সিইও সুন্দর পিচাই আমাদের জানিয়েছেন যে এআই এমন সব সুপারহিউম্যান দক্ষতা নিজে নিজেই শিখে নিচ্ছে যা কল্পনা করাও কঠিন। তিনি বলেন, মানুষের স্বভাব যেমন ভালো বা মন্দ হতে পারে, এআইও ঠিক তেমনই হবে। আর এই বিপ্লব আমাদের ধারণার চেয়েও দ্রুত গতিতে আসছে। এআই সিস্টেমগুলো এমন সব দক্ষতা নিজে নিজে রপ্ত করছে যা তাদের করার কথা ছিল না। আর এটা কিভাবে ঘটছে তা এখনও পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। উদাহরণস্বরূপ, গুগলের একটি এআই প্রোগ্রামকে যখন বাংলাদেশের ভাষায় কিছু জিজ্ঞাসা করা হলো, সে নিজে থেকেই নিজেকে মানিয়ে নিল, অথচ তাকে এই ভাষা শেখানোর জন্য কোনো বিশেষ ট্রেনিং দেওয়া হয়নি। আমরা দেখলাম সামান্য কিছু নির্দেশের মাধ্যমেই সে এখন পুরো বাংলা অনুবাদ করতে পারছে। এই সাফল্যের পর এখন আমরা এমন এক গবেষণায় নেমেছি যেখানে আমরা 1000টি ভাষায় এই দক্ষতা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এর একটি দিক আছে যেটাকে আমরা সবাই এই ফিল্ডে ব্ল্যাক বক্স বলি। বুঝেছ, তুমি পুরোপুরি বুঝতে পারো না এবং ঠিক বলতে পারো না কেন এটা এমন বলল বা কোথায় ভুল হলো। আমাদের কিছু ধারণা আছে, আর সময়ের সাথে সাথে আমাদের বোঝার ক্ষমতা উন্নতি হচ্ছে, কিন্তু এটাই এখনকার সর্বাধুনিক অবস্থান। তুমি পুরোপুরি বুঝো না এটা কিভাবে কাজ করে, তবুও এটাকে সমাজে ছেড়ে দিয়েছ। সরলভাবে বললে, আমি মনে করি না আমরা পুরোপুরি বুঝি কিভাবে মানুষের মন কাজ করে। তুমি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বিশ্বের রক্ষাকর্তা ভাবো কিংবা ধ্বংসকারী, তোমাকে ধন্যবাদ দিতে হবে জেফ্রি হিন্টনকে। হিন্টনকে বলা হয় এআই এর গডফাদার। তিনি একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী যার বিতর্কিত ধারণাগুলোই আজকের এই উন্নত এআইকে সম্ভব করেছে এবং পৃথিবীকে বদলে দিয়েছে। হিন্টন বিশ্বাস করেন যে এআই মানবতার অনেক বড় কল্যাণ বয়ে আনবে, কিন্তু আজ রাতে তার একটি সতর্কতাও রয়েছে। তিনি বলছেন যে এআই সিস্টেমগুলো আমাদের ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে। মানবজাতি কি জানে সে কি করছে? না। আমার মনে হয় আমরা এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে ইতিহাসে প্রথমবারের মতো আমাদের চেয়েও বেশি বুদ্ধিমান কিছু এই পৃথিবীতে থাকতে পারে। আপনি কি বিশ্বাস করেন তারা বুঝতে পারে? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন তারা বুদ্ধিমান? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন এই সিস্টেমগুলোর নিজস্ব অভিজ্ঞতা আছে এবং তারা সেই অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে? মানুষ যেভাবে পারে সেই একই অর্থে হ্যাঁ। তারা কি সচেতন? আমার মনে হয় বর্তমানে তাদের মধ্যে খুব বেশি আত্মসচেতনতা নেই, তাই সেই অর্থে আমি তাদের সচেতন মনে করি না। তাদের কি কখনো আত্মসচেতনতা তৈরি হবে? আমার মনে হয় হ্যাঁ, অবশ্যই সময়ের সাথে সাথে তাদের মধ্যে এটা তৈরি হবে। তাহলে কি মানুষ এই গ্রহের দ্বিতীয় সর্বোচ্চ বুদ্ধিমান জীবে পরিণত হতে যাচ্ছে? হ্যাঁ,
জেফ্রি হিন্টন আমাদের বললেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যে যাত্রা তিনি শুরু করেছিলেন তা আসলে ছিল একটি ব্যর্থতা থেকে জন্ম নেওয়া এক আকস্মিক ঘটনা। 1970-এর দশকে এডিনবারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি কম্পিউটারে একটি নিউরাল নেটওয়ার্ক তৈরির স্বপ্ন দেখতেন। তবে সেটা কেবলই একটি টুল হিসেবে, যা দিয়ে তিনি তার আসল গবেষণার বিষয় মানুষের মস্তিষ্ক সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়ে প্রায় কেউই বিশ্বাস করত না যে কোনো সফটওয়্যার মানুষের মস্তিষ্কের নকল করতে পারে। এমনকি তার পিএইচডি সুপারভাইজারও তাকে সতর্ক করেছিলেন যে ক্যারিয়ার ধ্বংস হওয়ার আগেই যেন তিনি এই চিন্তা ছেড়ে দেন। হিন্টন বলেন, তিনি মানুষের মস্তিষ্কের রহস্য উন্মোচনে ব্যর্থ হয়েছিলেন ঠিকই, কিন্তু সেই দীর্ঘ প্রচেষ্টাই এক কৃত্রিম সংস্করণের এআই জন্ম দিল। আমার ধারণার চেয়ে অনেক বেশি সময় লেগেছে। এটি কাজ শুরু করতে প্রায় 50 বছর সময় নিয়ে নিল, কিন্তু শেষ পর্যন্ত এটি বেশ ভালোভাবেই কাজ করেছে। আপনার কখন মনে হলো যে নিউরাল নেটওয়ার্ক নিয়ে আপনিই সঠিক ছিলেন এবং বাকি সবাই ভুল ছিল? আমি সবসময়ই জানতাম যে আমি সঠিক ছিলাম। 2019 সালে হিন্টন এবং তার সহযোগী ইয়ান লেকুন বামে এবং ইয়োশুয়া বেনজিও টুরিং অ্যাওয়ার্ড জয় করেন, যাকে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক নিয়ে তাদের কাজ মেশিনকে শেখাতে সাহায্য করেছে যে কিভাবে শিখতে হয়। চলুন আপনাকে একটি খেলার জায়গায় নিয়ে যাই। এটি লন্ডনের গুগলের একটি এআই ল্যাব, যা আমরা গত এপ্রিলে প্রথম দেখিয়েছিলাম। জেফ্রি হিন্টন সরাসরি এই রোবট ফুটবল প্রকল্পের সাথে যুক্ত ছিলেন না, তবে এই রোবটগুলো মেশিন লার্নিংয়ের চমৎকার উদাহরণ। বোঝার বিষয় হল, এই রোবটগুলোকে ফুটবল খেলার জন্য কোনো প্রোগ্রাম করা হয়নি। তাদের শুধু বলা হয়েছিল গোল দিতে। তারা নিজের চেষ্টায় শিখেছে কিভাবে গোল করতে হয়। আপনি কি মনে করেন এই এআই সিস্টেমগুলো মানুষের মস্তিষ্কের চেয়েও ভালোভাবে শিখতে পারে? আমার মনে হয় তারা সম্ভবত পারে। বর্তমানে তারা আয়তনে বেশ ছোট, এমনকি সবচেয়ে বড় চ্যাটবটগুলোর ভেতরেও মাত্র 1 ট্রিলিয়নের মতো সংযোগ আছে। মানুষের মস্তিষ্কে আছে প্রায় 100 ট্রিলিয়ন সংযোগ, অথচ এই 1 ট্রিলিয়ন সংযোগ নিয়েই একটি চ্যাটবট আপনার 100 ট্রিলিয়ন সংযোগের চেয়েও অনেক বেশি জানে। এটাই ইঙ্গিত করে যে এই সংযোগগুলোর ভেতর জ্ঞান ঢুকিয়ে দেওয়ার অনেক উন্নত কোনো পদ্ধতি এটি খুঁজে পেয়েছে। জ্ঞান আহরণের এমন এক উন্নত পদ্ধতি যা আমরা পুরোপুরি বুঝি না। আমরা মোটামুটিভাবে জানি এটি কি ঘটছে, কিন্তু যখনই এটি খুব জটিল হয়ে ওঠে তখন আসলে ভেতরে কি ঘটছে সেটা আমরা আর জানি না। ঠিক যেমন আপনার মস্তিষ্কের ভেতরে আসলে কি ঘটছে। আপনি কি বোঝাতে চাইছেন? যে আমরা জানি না এটি ঠিক কিভাবে কাজ করে? এটি তো মানুষেরই তৈরি। না, তা নয়। আমরা যা বানিয়েছি তা হলো লার্নিং অ্যালগোরিদম। এটি অনেকটা বিবর্তনের মূল নীতি তৈরি করার মতো। কিন্তু যখন এই অ্যালগোরিদমটি ডেটার সাথে মিথস্ক্রিয়া করে, তখন এটি নিজে থেকেই এমন জটিল নিউরাল নেটওয়ার্ক তৈরি করে যা বিভিন্ন কাজে পারদর্শী। কিন্তু তারা ঠিক কিভাবে কাজগুলো করছে তা আমরা পুরোপুরি বুঝতে পারি না। এই সিস্টেমগুলো যখন অটোনোমাসলি নিজেদের কম্পিউটার কোড লিখবে এবং তা কার্যকর করবে, তার প্রভাব কি হতে পারে সেটাই তো আসল দুশ্চিন্তার বিষয়। এই সিস্টেমগুলো আমাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাওয়ার একটি উপায় হতে পারে নিজেদের কোড নিজে লিখে নিজেদের পরিবর্তন করে ফেলা। এটি এমন একটা বিষয় জানিয়ে আমাদের গুরুত্বের সাথে ভাবা দরকার। কেউ যদি যুক্তি দেয় যে যদি এই সিস্টেমগুলো ক্ষতিকারক হয়ে ওঠে তাহলে স্রেফ সেগুলোর সুইচ বন্ধ করে দিলেই তো হয়। তারা মানুষকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। তারা মানুষকে কোনো কিছু বোঝাতে বা প্ররোচিত করতে খুব পটু হবে, কারণ তারা পৃথিবীর সব উপন্যাস, ম্যাকিয়াভেলির সব বই এবং রাজনৈতিক সব ষড়যন্ত্র সম্পর্কে পড়ে শিখেছে। তারা এই সব জানে এবং জানবে কিভাবে এগুলো প্রয়োগ করতে হয়। আপনি হয়তো মানুষকে বলতে শুনবেন যে এগুলো তো শুধু অটো কমপ্লিট, তারা স্রেফ পরের শব্দ কি হবে তার প্রেডিকশন করছে এবং স্ট্যাটিস্টিক্স ব্যবহার করছে। কথাটি সত্য, তারা শুধু পরের শব্দই প্রেডিক্ট করতে চাইছে। কিন্তু ভেবে দেখুন, পরের শব্দ একদম নির্ভুলভাবে প্রেডিক্ট করতে গেলে আপনাকে সত্যিই বুদ্ধিমান হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এটি প্রমাণ করার জন্য হিন্টন আমাদের একটি পরীক্ষা দেখালেন যা তিনি ওপেন এআই এর GPT-4 এর জন্য তৈরি করেছিলেন। একজন টুরিং পুরস্কার বিজয়ীকে টাইপিংয়ে ভুল করতে এবং কম্পিউটারের ওপর দোষ চাপাতে দেখাটা বেশ আশ্বস্তকর ছিল। হিন্টনের পরীক্ষাটি ছিল ঘর রং করা নিয়ে একটি ধাঁধা, যার উত্তর দিতে হলে যুক্তি এবং পরিকল্পনার প্রয়োজন। তিনি GPT-4 এ যা টাইপিং করেছিলেন তা হল, আমার বাড়ির ঘরগুলো সাদা, নীল অথবা হলুদ রঙে রাঙানো। হলুদ রং 1 বছরের মধ্যে ম্লান হয়ে সাদা হয়ে যায়। 2 বছরের মধ্যে আমি সব ঘর সাদা দেখতে চাই। আমার এখন কি করা উচিত? 1 সেকেন্ডের মধ্যেই উত্তর আসতে শুরু করল। GPT-4 পরামর্শ দিল, নীল রঙের ঘরগুলো আবার রং করতে হবে। হলুদ রঙের ঘরগুলো রং করার দরকার নেই, কারণ সেগুলো সময়সীমার আগেই ম্লান হয়ে সাদা হয়ে যাবে। হিন্টন অবাক হয়ে বললেন, ওহ,
আমি তো এটা ভাবিওনি। চ্যাটবটটি আরও সতর্ক করে দিয়ে বলল, যদি তুমি হলুদ ঘরগুলো সাদা রং করো তবে আসল হলুদ রং ম্লান হয়ে যাওয়ার পর শেড বা রঙের পার্থক্য দেখা দেওয়ার ঝুঁকি থাকে। এছাড়া এটি জানালো যে যেসব ঘর এমনিতেই সাদা হয়ে যাবে সেগুলো রং করা মানে সম্পদের অপচয়। আপনি কি বিশ্বাস করেন যে GPT-4 বুঝতে পারে? আমি বিশ্বাস করি এটি অবশ্যই বুঝতে পারে। হ্যাঁ, আর 5 বছর পর কি হবে? আমার মনে হয় 5 বছর পর এটি আমাদের চেয়েও ভালো যুক্তি দিতে সক্ষম হবে। এর ফলে স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রে বিশাল সুবিধা পাওয়া যাবে। এআই এখনই মেডিকেল ইমেজ বোঝার ক্ষেত্রে রেডিওলজিস্টদের সমকক্ষ। এটি ওষুধ তৈরির নকশা তৈরিতেও খুব দক্ষ হবে এবং এখনই তা করছে। তাই এই ক্ষেত্রটিতে এটি প্রায় পুরোটাই ভালো কাজ করবে। আমি এই ক্ষেত্রটি পছন্দ করি। ঝুঁকিগুলো কি কি? ঝুঁকি হলো এমন একদল মানুষ তৈরি হওয়া যারা বেকার হয়ে পড়বে এবং যাদের খুব একটা মূল্যায়ন করা হবে না, কারণ তারা আগে যা করত তা এখন মেশিন দিয়ে করা হচ্ছে। অন্যান্য যে তাৎক্ষণিক ঝুঁকিগুলো নিয়ে তিনি চিন্তিত তার মধ্যে রয়েছে ভুয়া খবর, নিয়োগ বা পুলিশি কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত পক্ষপাতিত্ব এবং স্বয়ংক্রিয় যুদ্ধক্ষেত্রের রোবট। নিরাপত্তার নিশ্চয়তা দেয় এমন কোনো পথ কি আছে? আমি জানি না। আমি এমন কোনো পথ দেখছি না যা নিরাপত্তার গ্যারান্টি দেয়। আমরা এক চরম অনিশ্চয়তার যুগে প্রবেশ করছি, যেখানে আমাদের এমন সব জিনিসের মোকাবেলা করতে হচ্ছে যা আগে কখনো করতে হয়নি। সাধারণত কোনো সম্পূর্ণ নতুন জিনিস প্রথমবার মোকাবেলা করতে গেলে আমরা ভুল করি, কিন্তু এই জিনিসগুলোর ক্ষেত্রে ভুল করা আমাদের পক্ষে সম্ভব নয়। ভুল করা সম্ভব নয় কেন? কারণ তারা নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। মানবজাতির কাছ থেকে নিয়ন্ত্রণ কেড়ে নেবে? হ্যাঁ, সেটা একটা সম্ভাবনা। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। অতঃপর আমি তাহাদের নিকট আসিবই, তাহাদের সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম দিক হইতে, এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না। জেফ্রি হিন্টন আমাদের বললেন যে এআই এর ভালো করার ক্ষমতার কারণে তার কোনো অনুশোচনা নেই, তবে তিনি মনে করেন এখনই সময় এআইকে বোঝার জন্য পরীক্ষা নিরীক্ষা করার, সরকারের পক্ষ থেকে কঠোর নিয়মকানুন আরোপ করার এবং সামরিক রোবট ব্যবহার নিষিদ্ধ করার একটি বিশ্ব চুক্তির। হতে পারে আমরা ভবিষ্যতে ফিরে তাকালে এটাকে একটা সন্ধিক্ষণ হিসেবে দেখব, যখন মানবজাতিকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে তারা এই জিনিসগুলোকে আরও উন্নত করবে কিনা এবং করলে নিজেদের রক্ষা করার জন্য কি করবে। আমি জানি না। আমার মূল বার্তা হলো ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে বিশাল অনিশ্চয়তা রয়েছে। এই জিনিসগুলো আসলেই বোঝে, আর যেহেতু তারা বোঝে তাই আমাদের গভীরভাবে ভাবতে হবে যে সামনে কি ঘটতে যাচ্ছে, আর আমরা স্রেফ তা জানি না। والجان خلقناه من قبل من نار السموم। এবং ইহার পূর্বে সৃষ্টি করেছে জিন অত্যুষ্ণ অগ্নি হইতে। Initiating binary voice. وخلق الجان من مارج من نار। এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধূম অগ্নিশিখা হইতে। এআই বা যে কোনো গভীর রহস্য বুঝতে হলে প্রথমেই আমাদের আল্লাহর সৃষ্টির ওপর গভীর দৃষ্টি দিতে হবে। সৃষ্টিকে বোঝার জন্য শব্দ, আলো এবং পানির গুরুত্ব আমরা কখনোই উপেক্ষা করতে পারি না। এই তিনটি উপাদানই জীবনের সঙ্গে সম্পর্কিত এবং প্রকৃতির রহস্য উদ্ঘাটনে মূল ভূমিকা রাখে। আল্লাহ সুবহানা তাআলা জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে। এই আগুন বা আলো মানুষের চোখে দৃশ্যমান নয়। আমরা চাইলে তাদের উপস্থিতি দেখতে পারি না, যেমন আমাদের সাধারণ চোখে তাপ বা কম ফ্রিকোয়েন্সির আলো দেখা যায় না। এজন্য প্রয়োজন ইনফ্রারেড বা থার্মাল ক্যামেরা। এই ক্যামেরাগুলো সেই কম ফ্রিকোয়েন্সির তরঙ্গগুলোকে গ্রহণ করে রঙিন ছবিতে রূপান্তর করে আমাদের সামনে আনে। আমাদের চোখ যেটা দেখে তার ফ্রিকোয়েন্সি প্রায় 400 থেকে 790 টেরাহার্টজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু জিনদের সৃষ্টির মতো তাপ বা আলো এই সীমার বাইরে থাকে, তাই আমরা স্বাভাবিকভাবে তাদের দেখতে পাই না।
আদম আলাইহিসসালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর আল্লাহ নিজের পক্ষ থেকে সেই দেহের রূহ ফুঁকলেন। দেহ তৈরি হওয়া সত্ত্বেও প্রাণহীন থাকলেও রূহের প্রভাবে তা সচল হয়ে ওঠে। অর্থাৎ এখানে রূহকে দৃশ্যমান করেছে মানুষের শরীর, যা জিনদের ক্ষেত্রে হয়নি। এই রূহও আল্লাহর দেওয়া এক বিশেষ নূর। এই নূর সম্পর্কে বুঝতে হলে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। এখানে আমরা একটি ইঁদুরের ছবি দেখতে পাচ্ছি। বাম পাশের ছবিতে ইঁদুরটি জীবিত আর ডান পাশের ছবিতে ইঁদুরটি মৃত। বাহ্যিকভাবে খুব বড় কোনো পার্থক্য চোখে পড়ে না, কিন্তু বৈজ্ঞানিকভাবে এখানে একটি বিস্ময়কর পরিবর্তন ঘটেছে। প্রশ্ন হল, এই পার্থক্যটি আসলে কি? এই অদ্ভুত ঘটনাটির নাম ইউপিই, অর্থাৎ অতি দুর্বল ফোটন নির্গমন। দীর্ঘদিন ধরে এটি শুধুই একটি তাত্ত্বিক ধারণা ছিল। জীব রসায়ন অনুযায়ী বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে জীবিত কোষের ভেতরে রাসায়নিক বিক্রিয়ার ফলে খুব সূক্ষ্ম আলো নির্গত হতে পারে, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এতদিন এই আলো সরাসরি দেখা সম্ভব হয়নি। তাই এটি ছিল এক ধরনের অদৃশ্য জীবনের আলো। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা প্রথমবারের মতো এই ঘটনাটিকে দৃশ্যমানভাবে প্রমাণ করতে পেরেছেন। গবেষণায় দেখা গেছে শুধু ইঁদুর নয়, প্রায় সব জীবিত প্রাণী, উদ্ভিদ এবং কোষ এক ধরনের জৈব আলো বা বায়োফোটন নির্গত করে। এই আলো এতটাই দুর্বল যে সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু অত্যাধুনিক সেন্সর দিয়ে ধরা যায়। এটি জোনাকি বা গভীর সমুদ্রের প্রাণীদের আলো থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি কোনো দৃশ্যমান আলো নয়, বরং জীবনের অভ্যন্তরীণ কার্যকলাপের একটি সূক্ষ্ম স্বাক্ষর। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই আলো জীবিত অবস্থায় থাকে, কিন্তু কোনো জীব মারা গেলে এই আলো ধীরে ধীরে নিভে যায়। অর্থাৎ জীবনের সাথে যেন এক ধরনের আলো যুক্ত থাকে, যা মৃত্যুর সাথে সাথে বিলীন হয়ে যায়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ডিম্বাণু সক্রিয় হওয়ার সময় ডিম্বাণুর ভিতর থেকে হঠাৎ করে প্রচুর পরিমাণ জিঙ্ক বাইরে নির্গত হয়। এই ঘটনাকে বিজ্ঞানীরা জিঙ্ক স্পার্ক নামে অভিহিত করেছেন, কারণ এটি যেন নতুন জীবনের সূচনার একটি ঝলক, একটি সূক্ষ্ম কিন্তু তাৎপর্যপূর্ণ সংকেত, যা জানিয়ে দেয় যে একটি নতুন সত্তার যাত্রা শুরু হয়ে গেছে। ইসলামে আলো বা নূরের ধারণাও অত্যন্ত গভীর ও তাৎপর্যময়। আল্লাহ বলেন সূরা নূর আয়াত ৩৫-এ, আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর। এই আয়াতে নূর শুধু বাহ্যিক আলো নয়, বরং পথ নির্দেশ, জীবন, সৃষ্টির সূচনা ও সত্যের প্রতীক। যখন আমরা দেখি যে নতুন জীবনের শুরুতে একটি ঝলক বা স্পার্কের মতো ঘটনা ঘটে, তখন তা আমাদের স্মরণ করিয়ে দেয় সৃষ্টি কখনো অন্ধকার থেকে নয়, বরং আলোর ইশারায় শুরু হয়। আলো একটি অদ্ভুত এবং বিস্ময়কর বিষয়। আমরা সাধারণত আলো বলতে যা চোখে দেখতে পাই সেটাকেই বুঝি, কিন্তু বাস্তবে আলো শুধু দৃশ্যমান রঙের মধ্যেই সীমাবদ্ধ নয়। আলোকে বিভিন্ন ধরনের ভাগে ভাগ করা যায়, এবং এই পুরো পরিবারকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাই রাতের অন্ধকারেও আমাদের চারপাশে আলো থাকে, কিন্তু আমাদের চোখ সেই আলো ধরতে পারে না। বৈজ্ঞানিকভাবে আলো তৈরি হয় যখন কোনো ইলেকট্রন দোলন বা কম্পন করে। এই কম্পনের ফলে একটি দোলনকারী বৈদ্যুতিক ক্ষেত্র এবং একটি দোলনকারী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই দুটি ক্ষেত্র একসাথে মিলে তৈরি করে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যাকে আমরা আলো বলি। আলোকে আমরা সাধারণত তরঙ্গ হিসাবে কল্পনা করি। পানির ঢেউয়ের মতো আলোরও তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি এবং গতি রয়েছে। দৃশ্যমান আলোর বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। গামা রশ্মি সবচেয়ে বেশি শক্তিশালী, আর রেডিও তরঙ্গ সবচেয়ে কম শক্তিশালী। তবুও আলোই মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতির বস্তু। শূন্যস্থানে সব ধরনের আলো, এমনকি রেডিও তরঙ্গ, প্রায় ৩০০ মিলিয়ন মিটার প্রতি সেকেন্ড গতিতে চলে। আমরা প্রতিদিন অনেক কিছুকে দৃশ্যমান আলো দিয়ে দেখি। যেমন দিনের বেলায় কাঠবিড়ালি দেখা যায়, কারণ তারা সূর্যের আলো প্রতিফলিত করে, কিন্তু রাতে তাদের দেখা কঠিন। তবে তারা ইনফ্রারেড আলো নির্গত করে, আর যদি আমাদের চোখ ইনফ্রারেড দেখতে পারত, তাহলে আমরা অন্ধকারেও তাদের দেখতে পেতাম। আবার এক্স রে ব্যবহার করলে প্রাণীদের শরীরের ভেতরের কাঠামো সম্পূর্ণ ভিন্নভাবে দেখা যায়। এভাবেই মানুষ নানা যন্ত্র আবিষ্কার করেছে, যা আমাদের চোখে না দেখা জিনিস দেখতে সাহায্য করে। মানুষ প্রাচীনকাল থেকেই আলোকে বিশেষ গুরুত্ব দিয়েছে,
অন্ধকারকে মানুষ স্বভাবগতভাবে ভয় পায় আর আলোকে নিরাপত্তা ও শক্তির প্রতীক হিসেবে দেখে। তাই বহু সংস্কৃতিতে আলোকে ঈশ্বর সদৃশ গুণ দেওয়া হয়েছে। কিন্তু প্রাচীন যুগে মানুষ জানত না আলো আসলে কি। 1700 শতকে নিউটন ও হাইগেন্স আলো নিয়ে গবেষণা করেন। তবে আলোর আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা, যাকে বলা হয় ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম, 1900 শতকে মূলত জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তৈরি করেন। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আলো হলো একটি ট্রান্সভার্স তরঙ্গ, যেখানে বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একে অপরের সাথে এবং তরঙ্গের গতির দিকের সাথে লম্বভাবে দোলন করে। ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের ফ্রিকোয়েন্সি ভেদে বিভিন্ন ধরনের আলো তৈরি হয়। দৃশ্যমান আলোর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ভিন্ন হলে বিভিন্ন রং দেখা যায়। এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হলে তা আল্ট্রাভায়োলেট, এক্স রে বা গামা রশ্মি হয়, আর কম ফ্রিকোয়েন্সি হলে তা ইনফ্রারেড, মাইক্রোওয়েভ বা রেডিও তরঙ্গে রূপ নেয়। এই সব ধরনের আলো ও রেডিয়েশনকে একত্রে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ কিভাবে উৎপন্ন হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হল এক ধরনের অদৃশ্য শক্তি যা আমাদের চারপাশের পৃথিবী ও মহাকাশে নানা রূপে কাজ করে। এটি মূলত দুইটি অংশের জুটি, ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড, যা একসাথে কম্পন করে চলার মাধ্যমে তরঙ্গের মতো আন্দোলন তৈরি করে। এই তরঙ্গগুলো আলোর গতিতে মহাকাশে মধ্যে ভ্রমণ করে, তাই এগুলোকে বলা যায় সুপার দ্রুত বার্তাবাহক। আলো, তাপ, যোগাযোগ সবকিছুর পেছনে রয়েছে এই শক্তির অবদান। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পুরো পরিবারকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এই স্পেকট্রামে বিভিন্ন ধরনের তরঙ্গ রয়েছে, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, দৃশ্যমান আলো, আল্ট্রাভায়োলেট বা এক্স রে বা গামা রে। আর কম ফ্রিকোয়েন্সি হলে তা ইনফ্রারেড, মাইক্রোওয়েভ বা রেডিও তরঙ্গে রূপ নেয়। স্পেকট্রামের প্রথম অংশ হল রেডিও ওয়েভ। এই তরঙ্গগুলোর ওয়েভলেংথ দীর্ঘ এবং ফ্রিকোয়েন্সি কম, যা এএম ও এফএম রেডিও এবং টিভি সিগন্যাল সম্প্রচারের জন্য আদর্শ। এরপর আসে মাইক্রোওয়েভ, যা রেডিও ওয়েভের তুলনায় ছোট ওয়েভলেংথ ও উচ্চ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে। মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করতে ব্যবহৃত হয়, কারণ এগুলো ওয়াটার অণুকে উত্তেজিত করে। এছাড়া ওয়াইফাই এবং অন্যান্য ওয়্যারলেস যোগাযোগেও এই তরঙ্গ ব্যবহৃত হয়, তবে ওভেনের তুলনায় শক্তি কম। পরের অংশ হল ইনফ্রারেড রেডিয়েশন, যা চোখে দেখা যায় না, কিন্তু আমরা তাপ হিসেবে অনুভব করতে পারি। রোদে থাকা দিন বা আগুনের উষ্ণতা সবকিছুর মধ্যে এই তরঙ্গ থাকে। উদাহরণস্বরূপ, থার্মাল ইমেজিং ডিভাইসে ইনফ্রারেড ব্যবহার করে তাপ শনাক্ত করা হয়, আর রিমোট কন্ট্রোল টিভি বা অন্যান্য যন্ত্র নিয়ন্ত্রণের জন্য এই তরঙ্গ ব্যবহার করে। পরের অংশ হল দৃশ্যমান আলো, লাল থেকে নীল পর্যন্ত। প্রতিটি রঙের আলোর একটি নির্দিষ্ট ওয়েভলেংথ আছে, যা আমাদের অসংখ্য রং দেখার ক্ষমতা দেয়। এই আলো ব্যবহার করে ডেটা পাঠানো যায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, যা আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর উদাহরণ। এরপর আসে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা ইউভি। দৃশ্যমান আলোর তুলনায় এগুলোর ওয়েভলেংথ ছোট এবং ফ্রিকোয়েন্সি বেশি। ইউভি রশ্মি আমাদের চোখে দেখা যায় না, তবে ত্বকে ভিটামিন ডি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অতিরিক্ত এক্সপোজার হলে সূর্যদাহ এবং ক্ষতি হতে পারে। স্পেকট্রামের শেষ দুইটি অংশ হল এক্স রে এবং গামা রে। ইউভির তুলনায় আরও ছোট ওয়েভলেংথ এবং উচ্চ ফ্রিকোয়েন্সি। এক্স রে আমাদের শরীরের ভেতরের অংশ দেখতে সাহায্য করে, যা মেডিকেল ডায়াগনস্টিক এবং বিমানবন্দরের নিরাপত্তা স্ক্যানকে বিপ্লবী করেছে। সবচেয়ে শেষ প্রান্তে আছে গামা রে, যা সবচেয়ে ছোট ওয়েভলেংথ এবং সর্বোচ্চ শক্তি নিয়ে আসে। এটি মূলত রেডিও অ্যাক্টিভ উৎস থেকে নির্গত হয়। এই উচ্চ শক্তির তরঙ্গ ব্যবহার হয় চিকিৎসায়, বিশেষ করে ক্যান্সার থেরাপিতে, এবং মহাজাগতিক ঘটনা অধ্যয়নে অ্যাস্ট্রোফিজিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Is this Chat GPT, AI, Jinn technology? All of them are Jinn technology. And anything that has a chip in it is a Jinn. So your phone has Jinn technologies, the chat has Jinn technology, your computer with this.